7 মাসের আগে যখন পেটটা বড় হওয়া তার আগে সে টিউমার বলে। যখন আমি স্বীকারোক্তি দিই নাই তখন আমাকে ডান্ডা ফেরি পর্যন্ত পরায়, আমার পায়ের ভিতরে দাগ পর্যন্ত আছে এখনো। নিকৃষ্ট ব্যক্তি ছিল তারা পর্যন্ত আমার মুখে পর্যন্ত থুতু নিক্ষেপ করেছে। ওই মেয়েটা 24শে নভেম্বর 2024 ওই সময় আমার নামে মামলাটা করে। তখন সে 7 মাসের গর্ভবতী ছিল এবং তখন আমার নামে ভিত্তিহীন অভিযোগ উঠায় যে আমি নাকি তার এই পেটের বাচ্চা এবং তাকে দর্শন করি এই মর্মে। কিন্তু অথচ আমি তার আগে ঘটনাটা আমি জানি না। ওই অবস্থায় আমি অত্র মসজিদের খতিব ছিলাম এবং ইমাম ছিলাম, সমস্ত যাবতীয় দায়িত্ব ছিল আমার কাছে এবং মুক্তব ওখানে চলতো। কিন্তু ঘটনাটা হচ্ছে ওই মেয়েটা ওই সময় থেকে আরো 4 বছর আগে আমার কাছ থেকে মুক্ত পড়ে বিদায় নিয়ে যায়। কারণ হচ্ছে আমি 2019 থেকে ওই মসজিদে, আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান, ওই হিসেবে পড়াশোনার খরচ চালানোর জন্য আলিম পরীক্ষা দেওয়ার পরে আমি ওই মসজিদের দায়িত্ব নিই, যাবতীয় দায়িত্ব নিই এবং দায়িত্ব নেওয়ার পরে ওই 2019 এবং 20 সালে ওই মেয়েটা আমার কাছে আরো ছোট ছিল বিদায় ওইখানে আমার সাথে পড়াশোনা আমার কাছে মুক্ত পড়তো। ওই মুক্ত পড়ার পরে সে যখন 2024 সালে আসে তখন আমার নামে মিথ্যা অভিযোগটা এনয়ন করে, আমার নামে মামলাটা করে। তার আগে 2023 এবং 24 তখন আমার মুক্তব নামে মাত্র ছিল। কারণ হচ্ছে 2023 এবং 24 সালে ওইখানে একটা নুরানি খোলা হয় অন্য একজন হুজুর দ্বারা, সেটার আমার অনুমতিও নেওয়া হয় না এবং আমার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। কারণ কি? কারণ হচ্ছে তার 1 বছর আগে আমার সাথে কমিটির একটা দ্বন্দ্ব হয় বেতন নিয়ে। কারণ আমি সেখানে নামে মাত্র ইমামতি করি, সেখানে আমার কোনো বেতন ছিল না। 5 মাস 6 মাস পর্যন্ত বাজিয়ে থাকতো। কেউ তখন জিজ্ঞেস করলো না তুমি 7 মাস পর্যন্ত বলাই নাই কেন। তার আগে 7 মাসের আগে যখন পেটটা বড় হওয়া তার আগে সে টিউমার বলে। এই টিউমার বলার পরে সে প্রকাশ করে না, কারণ সে জানতো যে এটা নিজেদের ব্যাপার। কিন্তু অথচ এটা না প্রকাশ করে ওই নেতৃস্থানীয় বলেন, সমাজবাসী বলেন, কেউ এই তথ্যটা যাচাই নিল না যে এই 7 মাস পর্যন্ত কেন বলো নাই। কিন্তু তখন সে বলে নাই, এই বিষয়টাকে যাচাই করে নাই। কারাভোগে যখন করা হয় তখন আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি যে এটার সাথে নাই, আমি তথ্য উপত্য নেওয়ার জন্য বলি এবং তদ্রুপ আমি বলি যে বারবার বলি ডিএনএ টেস্ট করার জন্য। যখন কারাবন্দি করে আমি কোর্টে আসি, ফেনী কোর্টে আসি আমি মানহানি মামলা করার জন্য। কোর্ট থেকে অ্যাডভোকেট থেকে বলা হয় যে তোমার এখানে মামলা হয়েছে কিনা দেখো, আর মামলা যদি হয় থাকে তুমি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নাও, একটা মীমাংসা পৌঁছাবে। কিন্তু আমি যখন কোর্ট থেকে বের হই প্রভাবশালী কয়েকজন এসে এবং পুলিশকে নিয়ে একটা জিডির মাধ্যমে মেয়ের তথ্যের উপরে ভরসা করে আমাকে ধরে নিয়ে যায় থানাতে এবং অতঃপর ওই 20 তারিখ বিকেল বেলায় ওই মামলাটা আমার নামে সাজিয়ে দেওয়া হয়। তখন আমার কথা পাত্তা না দিয়ে যখন আমাকে কারাগারে প্রেরণ করা হয়, ওই কারাগার থেকে আমি ডিএনএর জন্য আবেদন করি আদালতে এবং আদালত এটা মঞ্জুর করে। অতঃপর ওই কারাগারে আনয়ন করার পরে আমাকে ওই কারাগারের ভিতরে বিভিন্নভাবে আমার জন্য চাপ প্রয়োগ করা হয় এবং বিভিন্নভাবে আমাকে নির্মমভাবে অত্যাচার করা হয়। অত্যাচারের ভিতরে আমাকে স্বীকারোক্তি প্রদানের জন্য আমাকে বলে, কিন্তু আমি তখনও সৎ ছিলাম, আমি একতার উপর ছিলাম ঐক্যবদ্ধভাবে। আমাকে তখন একতার উপরে যখন ছিলাম, যখন আমি স্বীকারোক্তি দিই নাই তখন আমাকে ডান্ডা ফেরি পর্যন্ত পরায়, আমার পায়ের ভিতরে দাগ পর্যন্ত আছে এখনো এবং আমার হাতে পর্যন্ত হ্যান্ডকাপ এবং হাতের উপরে মোটা রশি 3-4 হাতের এবং কোমরের পর্যন্ত আমাকে রশি লাগিয়ে রাখা হতো। এবং কি কোর্ট বলেন সমস্ত যাবতীয় জায়গায় আমাকে এইভাবে উত্থাপন করা হতো, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও। তারপরে হচ্ছে আমার কারাগারের ভিতরে কারাবন্দী যারা নিকৃষ্ট ব্যক্তি ছিল তারা পর্যন্ত আমার মুখে পর্যন্ত থুতু নিক্ষেপ করেছে এবং সবাই মিলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করত এবং আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করত। আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আমার যে আর্থিক ক্ষতিপূরণ এবং কি আমার যে মানসিক ক্ষতিপূরণ হয়েছে এবং আমার মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলি। তখন এই বিচারের জন্য, মিথ্যা বানোয়ার বিচারের জন্য এখন প্রমাণ এসেছে আমার হাতে। এই প্রমাণের জন্য আমি চাই এটার যথাযথ যে দর্শক ওর একমাত্র মৃত্যু হোক এবং ওর মৃত্যুদণ্ড কাম্য এবং কি এর পাশাপাশি আমি চাই যারা জড়িত আছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি এবং আমার যে ক্ষতিপূরণ হয়েছে, আমার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আপনারা কয়টা ক্ষতিপূরণ দিবেন, এই জন্য আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আমার ক্ষতিপূরণের জন্য আমার রাষ্ট্র কর্তৃক আমার সরকারের দৃষ্টি আহ্বান করছি।